ম্যাম, ওনার ওয়েবসাইট হ্যাক করা আমাদের জন্য অসম্ভব। উনি অনেক বড় একজন হ্যাকার। ওনার সব সিস্টেমে এমনভাবে সিকিউরিটি দেওয়া হয়েছে যে হ্যাক করার চেষ্টা করবে উল্টো তারই সবকিছু হ্যাক হয়ে যাবে। ডেনিমের কথা সাইকো কুইন চিন্তায় পড়ে যায়, মনে মনে বলে, রাজ মাহমুদকে তো আমি ধরবই। সে আমার থেকে আমার ভালোবাসাকে ছিনিয়ে নিয়েছে। রাজ মাহমুদের ধ্বংসের কারণটা আমি হব। সাইকো কুইন কাউকে ছাড়বে না। রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। ঘড়ির কাঁটাটা টিকটিক ভাবে আওয়াজ করছে। ডেভিল কিং চেয়ারে বসে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। মাস্টার মাইন্ড জগতের একজন অংশ ডেভিল কিংও। খেলাটা যখন মাফিয়া আর হ্যাকারদের মাঝে হয় তখন হয়তো পরিস্থিতিটা ভয়াবহ হবে। তাদের রাজ্যটাতেই বেইমানি দিয়ে ভরপুর। চেয়ারের জন্য কে কাকে ওপরে পাঠাবে সবার অজানা। তবে এই রাজ্যে একটা কথার প্রচলন আছে, নিজের রক্তকেও বিশ্বাস করা যাবে না, কারণ এই রাজ্যে যে বিশ্বাস করবে সেই মারা পড়বে। ডেভিল কিং কালো কোট হুডি পরে বের হয়ে যায় অজানা গন্তব্যে। এদিকে বারে বসে পুলিশ অফিসার অর্ণব সমান তালে বিয়ার খেয়ে যাচ্ছে। একেবারে মাতাল হয়ে বার থেকে বের হয়ে যায়। কোনো রকম ড্রাইভ করে বাড়ির পথে রওনা দেয়। কিছু দূর যাবার পর কষে ব্রেক করে, কারণ রাস্তার মাঝে একজন মানুষের অবয়ব বসে আছে। গাড়ি থেকে নেমে, শালা মাদার চো, রাস্তার মাঝে বসে আছিস কেন? এখনই ওপরে উঠিয়ে দিতাম। পুলিশ অফিসারের কথাগুলো শুনে লোকটা হাসতে হাসতে বলে, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে, তোরা ডানাগুলো বেশ বড় হয়ে গিয়েছে। এটা ছাঁটাই করতে এসেছি। এখানে একজন মরবে, আর সেটা হচ্ছিস তুই। আগন্তুকটা কথাগুলো বলে হুডিটা আর মুখের মাস্কটা সরিয়ে দেয়। পুলিশ অফিসার আগন্তুকটা দেখে চোখগুলো বড় বড় করে ফেলে। কিছু বলতে যাবে তখনই আগন্তুকটা মুখের ভিতর পিস্তল ঠেকিয়ে ধরে। সবগুলো গরম বুলেট তার মুখের ভিতর চালান করে দেয়। বুলেটগুলো অপর প্রান্ত দিয়ে বের হয়ে যায়। রক্তগুলো ছিটকে গাড়িতে গিয়ে পড়ে। পুলিশ অফিসারের নিথর দেহ মাটিতে পড়ে থাকে। আগন্তুকটা হাসতে হাসতে অন্ধকারে মিলিয়ে যায়। এদিকে সকালবেলা নিউজে দেখাচ্ছে পুলিশ অফিসার অর্ণবকে ডেভিল কিং মুখের ভিতর লাগাতার গুলি করেছে, যার কারণে সেখানেই মারা যায়। সব থেকে আশ্চর্যের বিষয় হলো পুলিশ অফিসারের চোখগুলো যেন বের হয়ে আসার উপক্রম ছিল। মনে হয় সামনে কোনো ভয়ঙ্কর কিছু দেখেছে। নিউজটা দেখে রাজের চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করে। অর্ণব তাদের হয়ে কাজ করত, তাকেও ডেভিল কিং মেরে ফেলেছে। এটা তার মানা যাচ্ছে না। রাগে গজগজ করতে করতে ল্যাপটপ নিয়ে বসে। এদিকে গভীর চিন্তার পর সূর্য হাসতে থাকে। হাসতে হাসতে রাজকে বলে, অনেক হয়েছে কুকুর শেয়ালের খেলা। এখন মাঠে বাঘে সিংহে খেলা হবে। দেখা যাক কে টিকে, বাঘ নাকি সিংহ। এদিকে লেডি কুইন পাগলের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে রাজের সবকিছু হ্যাক করা যায়। রাশিয়া থেকে যত হ্যাকারকে এনেছে সবাই রাজের ওয়েবসাইট হ্যাক করতে অস্বীকার করে, কারণ হ্যাকিং জগৎটা ভয়ঙ্কর থেকে ভয়াবহ। এই রাজ্যে একবার ধরা পড়লে হয়তো জেল, না হয় দুনিয়ায় মায়া ত্যাগ করতে হবে। ডেভিল কিং এর তাণ্ডবে একে একে মাফিয়া থেকে শুরু করে বড় বড় বিজনেসম্যানরাও মারা পড়েছে, আর যাদের খুন হচ্ছে সবাই বিভিন্ন 2 নম্বরী কাছে জড়িত। রাজ একটানা 3 ঘন্টা ল্যাপটপের সামনে বসেছিল। টানা 3 ঘন্টার পর রাজের মুখে একরাশ মুচকি হাসি দেখা যায়। সূর্যকে পিঠে থাপ্পড় দিয়ে বলে, চল, একজনকে হাতে পেয়েছি। তার সব টাকা যে লেডি হ্যাকার হ্যাক করেছে তাকে ধরতে পেরেছি। আমার পূর্ব পরিচিত আস্থানায় আছে। রাজের কথা শুনে সূর্য খুশিতে আটখানা। তার এতগুলো টাকা যে নিয়েছে তাকে ধরতে পেরেছে। তারা দুজন বান্দরবন চলে যায়। সেখানে রাজের পুরাতন আর পরিচিত গোডাউন, যেখানে রাজ আর আরিয়ান একসাথে হ্যাকিং কাজটা চালাতো। তারা যেতে যেতে রাত 12টা বেজে যায়। নিস্তব্ধ এক রাস্তা, দূরে ল্যাম্পপোস্টের আলোটাও হালকা লাল আভার ন্যায় জ্বলে উঠেছে। রাজ আর সূর্য কয়েক কদম গিয়ে একটা পুরাতন বাড়ির ভিতরে প্রবেশ করে। বাড়ি বললে ভুল হবে, পুরাতন একটা গোডাউন। রাজ আর সূর্য ভিতরে প্রবেশ করতেই রাজের চেলাপেলারা চেয়ার এনে দেয়। রাজ দেখতে পায় হাঁটু ভাঁজ করে একজন মেয়েকে বেঁধে রাখা হয়েছে। মেয়েটির পুরো মুখ একটা কাপড় দিয়ে ঢাকা, যেন কোথায় এসেছে চিনতে না পারে। রাজ ইশারা করতেই মেয়েটির মুখ থেকে কাপড়টা সরিয়ে দেওয়া হয়। মেয়েটির মুখটা তার চুল দিয়ে ঢাকা। রাজ আবার ইশারা করে।
একটা লোক মেয়েটির চুলগুলো সরিয়ে দেয়। রাজ মেয়েটিকে দেখে শকড হয়ে যায়, কারণ মেয়েটি রাজের পূর্ব পরিচিত। রাজের মুখ থেকে বেরিয়ে আসে, তানিশা। আপনারাও ঠিক ভেবেছেন, লেডি কুইন আর কেউ না, আরিয়ানের ফ্রেন্ড তানিশা। তানিশা রাজের দিকে তাকিয়ে হাসতে শুরু করে আর বলে, রাজ মাহমুদ ওরফে বেইমান, আমাকে চিনতে পেরেছিস? আমি কে? রাজ হাসতে হাসতে বলে, তোকে কেন চিনবো না? তুই আরিয়ানের ভার্সিটিতে ভর্তি। তোকে প্রথম দেখতে আমি পছন্দ করে ফেলি, কিন্তু তুই সেই চুপচাপ স্বভাবের আরিয়ানকেই পছন্দ করে বসলি। আরিয়ান নিজেও জানতো না ভার্সিটির সবথেকে সুন্দর মেয়েটা তার জন্য পাগল। যখন শুনতে পারি আরিয়ান তোকে চিনেও না, তখনই মাস্টার প্ল্যান করি। তোকে বলি আরিয়ানকে দেখা না দিতে, আরও বলি আরিয়ান অন্য কাউকে ভালোবাসে। আমি যাকে পাবো না তাকে অন্য কারো হতে দেব না। হা হা হা। রাজের এমন হাসি দেখে তানিশা বলতে শুরু করে, তোর কি মনে হয় তৃতীয় জনের কথা শুনে আমি আমার ভালোবাসার মানুষকে ছেড়ে দিব? তুই বলার পর আমি আরিয়ানের সম্পর্কে খোঁজ দিতে শুরু করি। সবশেষে যখন জানতে পারি আরিয়ানের লাইফে কেউ নেই, সেদিন আমি অনেক খুশি হয়েছি। সিদ্ধান্ত নেই আরিয়ানকে প্রপোজ করব, কিন্তু আরিয়ানকে আমি আর ভার্সিটিতে খুঁজে পাইনি। বেশ কয়েকদিন পর আমি আরিয়ানের ব্যাপারে খোঁজ নিতে শুরু করি। ওই দিন খোঁজ নিয়ে আমি অবাক, কারণ আরিয়ান ছিল আর তাকে পুলিশ নিয়ে যায়। যখন শুনতে পাই তুই সাথে ছিলি, তখনই বুঝতে পারি এটা তোর একটা চাল। ওই দিন থেকে আরিয়ানের পিছু পিছু সর্বদা থাকতাম। দুবার তুই আরিয়ানকে ফাঁসিয়েছিস। তানিশা এক টানে কথাগুলো বলে দম নেয়। এতক্ষণ তানিশা শুধু রাজের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। অপর পাশে তাকিয়ে তানিশা অবাক হয়ে যায়, কারণ রাজের পাশে আরিয়ানের উকিল তারেক রহমান বসে আছে। তানিশা বলেই বসে, আপনি আরিয়ানের উকিল তারেক রহমান না? তানিশার কথা শুনে যেন তারেক সাহেব মজা পায়, হাসতে হাসতে বলে, সবাই তো এক নামেই চিনে, বাংলাদেশের নাম্বার 1 ব্যারিস্টার তারেক রহমান। আর এছাড়া আমার আরেকটা পরিচয় আছে। কথাগুলো বলে তারেক সাহেব হাসতে শুরু করে। তানিশা গম্ভীর কণ্ঠে বলে, তোদের কাউকে ছাড়বো না। তোরা আমার থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিস। তোরা দুজন মারা পড়বি। কথাগুলো বলে তানিশা বাঁধা হাতগুলো খোলার চেষ্টা করে। রাজ তানিশার এমন ছটপট করা দেখে বলে, একটা সুযোগ দিতে পারি, আর সেটা হলো তুই আমাকে বিয়ে করবি। দেখ, আরিয়ানকে তো উপরে পাঠিয়ে দিয়েছি, তোর ভালোবাসাকে মেরে দিয়েছি। তুই আমাকে বিয়ে করলে রানী বানিয়ে রাখবো, হবি? রাজের কথায় তানিশা ঘৃণা ভরা চোখে তাকিয়ে রাজের মুখে থুতু মেরে দেয়। তানিশার এমন বাজে ব্যবহারে রাজ রাগে গজগজ করতে যেই থাপ্পড় দিতে যাবে, অমনি বাইরে একটা বাইকের আওয়াজ হয়। গোডাউনের বাইরে আটকে ওঠে, কারণ এত রাতে এখানে কি আসবে। রাজের সব লোকগুলো সতর্ক চোখে এদিক সেদিক তাকায়। সবাইকে চমক দিয়ে সামনের দরজা দিয়ে গোডাউনে একটি লোক প্রবেশ করে। কালো কোট, কালো প্যান্ট, মাথায় কালো বড় হুডি, মুখে জোকার মাস্ক। তারা সবাই বুঝতে পারে এইটা আর কেউ না, এটা হচ্ছে ডেভিল কিং, যাকে রাজ পাগল কুত্তার মতো খুঁজে যাচ্ছে। ডেভিল কিং এর চোখগুলো দেখা যাচ্ছে। রাজ চোখের দিকে তাকিয়ে আটকে ওঠে, কারণ চোখগুলো রক্তিম বর্ণ হয়ে আছে। চোখ দিয়ে যেন সবাইকে পুড়ে ছাড়খাড় করে দেবে। ডেভিল কিং ইশারা করতেই রাজের এক লোক ভয়ে দৌড়ে চেয়ার নিয়ে আসে। ডেভিল কিং চেয়ারে বসে। রাজ আর সূর্যের সামনে থাকা টেবিলের উপর পা রেখে উপরের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া উড়াতে শুরু করে। ডেভিল কিং এর সাহস দেখে রাজ বলে, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি রে। তুই আমাকে চিনিস? আমি কে? কার সামনে বসে নবাবি করছিস? আমার রাজ্যে এসে আমার সামনেই বেয়াদবি? রাজের এমন কথা ডেভিল কিং সবার অগোচরে মুচকি একটা হাসি টেনে গম্ভীর হয়ে বলে, সিংহের কোনো নির্দিষ্ট রাজ্য থাকে না। সিংহ যেখানে যায় সেটাই সিংহের রাজ্য হয়ে যায়। আমি হলাম সেই সিংহ যার দাবান হলে সামনে ভয়ঙ্কর জন্তুগুলো জায়গায় হিসু করে দেয়। কথাগুলো বলে ডেভিল কিং হাসতে শুরু করে। হাসি থামিয়ে সূর্যের দিকে তাকিয়ে বলে, তোকে দেখে আমার কান্না পাচ্ছে রে। মাস্টার মাইন্ড জগতে এসেছিস মাস্টার মাইন্ডের সাথে গেম খেলতে। তোর মতো চুনোপুটি তো মাস্টার মাইন্ডের জগতের চাকর হওয়ার যোগ্য নয়। সমাজের কাছে তুই একজন দানশীল, নম্র, ভদ্র নাম্বার 1 ব্যারিস্টার তারেক রহমান। সেই তুই অন্ধকার জগতের ডাক হ্যাকার টিমের প্রধান হ্যাকার সূর্য। হা হা হা। ডেভিল কিং এর কথাগুলো শুনে সূর্য থ হয়ে যায়। ডেভিল কিংকে তারা হালকাভাবে নিয়েছিল, আর এখন দেখা যাচ্ছে ডেভিল কিং এর মাস্টার মাইন্ডের সম্পর্কে তাদের ধারণাটাই ভুল। রাজ বলে, এত পক পক করে কোনো লাভ নেই।
তুই তোর মুখ দেখাতে ভয় পাস নাকি? মুখ দেখা, আমরাও দেখি। মুখ দেখলে ভয় পাবি না তো? তোদের যে অবস্থা, কিভাবে যে এই জগতে আসলি উপরওয়ালা জানে। ডেভিল কিং কথাগুলো বলে হাসতে থাকে। যদি সত্যিকারের অর্থে পুরুষ হোস তাহলে মুখ দেখা। রাজের কথায় ডেভিল কিং আস্তে আস্তে তার মুখ থেকে জোকার মাস্ক খুলে লাল লাইটের আলোতে ডেভিল কিং এর মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল। সূর্য ভয়ে চেয়ার থেকে পড়ে যায়। রাজ এক ধ্যানে তাকিয়ে আছে। ডেভিল কিংকে দেখে তানিশার মুখে এক তৃপ্তির হাসি ফুটে ওঠে। তানিশা বলে, সিংহটার রাজ্যে এসেছে, প্রত্যেকটা খ্যাক শিয়ালকে দৌড়ে দৌড়ে মারবে। কথাগুলো বলে তানিশা হাসতে শুরু করে। ডেভিল কিং উপরের দিকে তাকিয়ে সিগারেট টেনেই যাচ্ছে। সূর্য মাটি থেকে উঠে ভয়াত্মক কণ্ঠে বলে, আরিয়ান, তুই তুই এখনো বেঁচে আছিস কিভাবে? ওই দিন না নিজের চোখে দেখছি মরে পড়ে আছিস, কিভাবে সম্ভব? সূর্যের কথা আরিয়ান হাসতে শুরু করে। আপনারাও ঠিক ভাবছেন, ডেভিল কিং আর কেউ না, আমাদের আরিয়ান। হাসতে হাসতে বলতে লাগে, তোদের একটা গল্প বলি। কখনো শুনেছিস সিংহের রাজে সিংহকেই মেরে ফেলতে? তোরা তো মাস্টার মাইন্ড নামে কলঙ্ক। আচ্ছা শোন তাহলে, যখন হাসপাতাল থেকে আমাকে তানিশারা নিয়ে যায়, সব ঠিকই ছিল, কিন্তু পুলিশ, গুন্ডা পান্ডা সবাই আমাদের লোকেশন পেয়ে যাচ্ছিল। বিষয়টা প্রথমে স্বাভাবিক মনে হলেও পরে অস্বাভাবিক লাগতে শুরু করে। তখনই আমার খেয়াল হলো, তারেক, তুই আমাকে আমার মায়ের শেষ চিহ্ন লকেটটা দিয়েছিলি আর বলেছিস আমি যেন সব সময় নিজের কাছে রাখি। বিষয়টা খটকা লাগলো। তারা সবাই যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়, তখনই আমি চেক দিয়ে শিওর হই এখানে লোকেশন ট্র্যাকার লাগানো। তোদের নিয়ে খেলতে মনে চাইলো আদ্র নীল তানিশাকে তোদেরকে নিয়ে খেলতে মনে চাইলো আদ্র নীল তানিশাকে রাতে আমার সিক্রেট জায়গায় রেখে সেই লকেটটার সাহায্যে গেমটা জমিয়ে দেই। তোরা আমায় জায়গায় আর কাউকে মারিসনি, ডাক হ্যাকার টিমের তুর্যকে মেরেছিস। হা হা হা। আরিয়ানের কথায় সূর্য চিল্লিয়ে ওঠে, কারণ তুর্য আর কেউ না, তুর্যই হলো সূর্যের আপন ছোট ভাই। আরিয়ান হাসতে হাসতে আবার বলে, তোরা কাঁচা প্লেয়ার রে, মনে করেছিলাম তোদের নিয়ে ভালোই খেলবো, কিন্তু তোরা এমন কাঁচা খেলা পছন্দ হচ্ছে না, তাই তোদেরকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই। আরিয়ানের কথায় রাজ বলে, সবই বুঝলাম, কিন্তু ডেভিল কিং হলে কিভাবে? আর সেটাও আমি জানি না, কাহিনীটা কি? রাজের কথায় আরিয়ান আবারও হাসতে শুরু করে। হাসতে হাসতে বলে, তোকে সব কিছুই শেয়ার করতাম। আচ্ছা শোন, তোর মনে আছে আমি সাইবার নিরাপত্তা হেড নাজমুল ভাইকে হেল্প করি, ওনাকে তো তার টিমে যেতে অস্বীকার করি, কিন্তু উনি একদিন আমার খোঁজ করতে করতে আমার বাসায় আসে আর বলে, আরিয়ান, আমি জানি তোমাকে হাজার বলার পরেও তুমি আমার সাথে আসবে না। তোমাকে দেখে একটা জিনিস বুঝতে পেরেছি, তুমি দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু করতে চাও। তুমি কি জানো আজকাল বড় বড় নেতাকর্মীরা গরিবদের রক্ত চুষে চুষে খাচ্ছে? তুমিই পারবে সাধারণ মানুষদের ন্যায় দিতে। তখন আমি ওনার কথা শুনে অবাক হলাম, কারণ দেশে এত এত মানুষ থাকতে নাজমুল ভাই আমার কাছেই এলো কেন? ওনাকে জিজ্ঞেস করি, ভাই আমি তো অতি সাধারণ, আমি কিভাবে সাধারণ মানুষকে ন্যায় দিতে পারবো? তুমিই পারবে। তোমাকে সবার আড়ালে থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। আজ থেকে তুমিই হবে ডেভিল কিং। তোমার নাম শুনলে যেন সমস্ত নেতা পেতাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। তবে তোমার ডেভিল কিং হওয়ার গল্পটা একান্তই তোমার, তোমার মাও যেন না জানে। আরিয়ান একদমে কথাগুলো বলে নিঃশ্বাস নেয়। আরিয়ানের কথা শেষ হতেই সূর্য বলে, তুই আমার ভাইকে মেরে ফেলেছিস কুত্তার বাচ্চা। আমি তোর মাকে নিজ হাতে কুপিয়ে মেরেছি। সূর্যের কথাগুলো শুনে আরিয়ানের চোখগুলো রক্ত বর্ণ ধারণ করে। কোমর থেকে চাপাতিটা নিয়ে সূর্যের হাতের মাঝ বরাবর এক কোপ বসিয়ে দেয়। সূর্য ও মাগো বলে চিল্লিয়ে ওঠে। সূর্যের চিল্লানোর আওয়াজে পুরো গোডাউনটা কাঁপতে শুরু করে। এমন একটা মুহূর্তের মাঝে রাজ হাসতে শুরু করে। হাসতে হাসতে বলে, শিয়াল আর কুকুরকে শরীরে যতই পেটানো হয় তবুও তার কিছুই হয় না, কারণ তাদের শরীরটা পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিয়েছে। আমি জানি তুই আসবি, তুই যে এত সহজে মরবি না আমি জানতাম। আর লেডি কুইনকে আনলে তুই আসবি, যেমন কান টানলে মাথা আসে। তোর আশেপাশে তাকিয়ে দেখ। আরিয়ান আশেপাশে তাকিয়ে দেখে পুরো গোডাউন বডি বিল্ডার দিয়ে ভর্তি, কম করে হলেও 50-60 জন। আরিয়ান একটা মুচকি হাসি দেয়। তানিশার সামনে গিয়ে তার হাতগুলো খুলে দেয়। ভালো করে তাকিয়ে দেখে তানিশার সুন্দর ফর্সা গালে থাপ্পড়ের দাগ স্পষ্ট। ঠোঁট কেটে রক্ত বের হয়ে শুকিয়েও গেছে। তানিশাকে খুলে ইশারা করে চলে যেতে। তানিশা যেতে না চাইলে রক্তবর্ণ চোখে তানিশার দিকে তাকাতেই সুরসুর করে গোডাউন থেকে বের হয়ে যায়।
তানিশা বের হওয়ার ঠিক 1 ঘন্টা পর আরিয়ান বের হয়ে আসে। পুরো শরীর রক্তে রঙিন, খুঁড়িয়ে খুঁড়িয়ে তানিশার কাছে আসে। আরিয়ান কোনো কিছুই না বলে গাড়িতে গিয়ে বসে। তানিশা এসে গাড়ি চালাতে শুরু করে। সকালে তানিশা নিউজ চালু করতেই ঝটকা খায়, কারণ টিভিতে নীলকে দেখানো হচ্ছে। নীল বলছে, বান্দরবন জঙ্গল এলাকায় পরিত্যক্ত গোডাউনে প্রায় অনেক মানুষের লাশ উদ্ধার করা হয়। ভয়ঙ্কর বিষয় হচ্ছে, কে কোনটা, কার বডি কোনটা চেনার কোনো উপায় নেই। হাত, গলা, মাথা, পা কারো কোনোটাই সঠিক জায়গায় নেই। একজনের কাটা মাথা ঝুলিয়ে রাখা হয়েছে, আর রক্ত দিয়ে বড় বড় অক্ষরে লেখা ডেভিল কিং। আরেকটা বিষয় হচ্ছে, রেপ কেসে পুলিশ যে ছেলেটাকে গ্রেফতার করেছে সে সম্পূর্ণ নির্দোষ। নাম্বার 1 ব্যারিস্টার তারেক রহমান হচ্ছে আমাদের দেশের শত্রু, ডার্ক হ্যাকার টিমের হেড। সব তথ্য পুলিশের কাছে এসেছে। তানিশা কিছু বলতে যাবে তখনই আরিয়ান বলে, নীল নিউজ রিপোর্টার, নীলের মাধ্যমে আমার নির্দোষ হওয়াটা সহজ হয়েছে। তাদের কথার মাঝেই কলিং বেল আওয়াজ কানে আসে। তানিশা আটকে উঠে। আরিয়ান গিয়ে দরজা খুলে দেয়। সামনে আর্দ্র আর নীল দাঁড়িয়ে আছে। আরিয়ানকে দুজন জড়িয়ে ধরে বলে, বস, মাস্টার মাইন্ড জগতের কিং তুই। তোর প্ল্যানিং এর জন্য আজ আমরা সফল। যদি মরার নাটকটা না করতি তাহলে কখনো ধরতে পেতাম না। তাদের কথাগুলো শুনে তানিশার মুখ লাল হয়ে যায়। তার মানে আদৌ আর নীল সব জানতো। তানিশার এমন রাগান্বিত চেহারা দেখে তারা 3 জন দৌড়ে পালায়। সমাপ্ত। গল্পটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন ভালোবাসা, অবহেলা, মাফিয়া গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।